আমি মনে করি যে শুভেন্দু থাকলে এই ভরাডুবি কেন, দলটা অনেকটা বেশি সংগঠিত থাকতো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করবো। শুধু শুধু কেন, অভিষেককে তো একা দায়ী করে লাভ নেই। অভিষেক তৈরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি যে বিধানসভায় বিরোধী দলনেতা যদি কাউকে করতে হয়, তাহলে এই মুহূর্তে আমার কাছে শ্রেষ্ঠ নাম মদন মিত্র। বাম আমলে রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। 2011 দল ক্ষমতায় আসে, গুরুত্বপূর্ণ মন্ত্রীর ভূমিকা পালন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু 2026-এ দলের বিপর্যয়। কিন্তু এই দলের বিপর্যয় বা পরাজয়ের জন্য দায়ী কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়ে সরাসরি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। পার্থদা, এই যে দলের বিপর্যয়, আজকে তৃণমূলের বিপর্যয়, এই বিপর্যয়টাকে আপনি কী হিসাবে দেখছেন এবং এর জন্য দায়ী কাকে বলে মনে করছেন আপনি? অন্ধ স্নেহর জন্য দল সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আইপ্যাক তার ভূমিকা পালন করে গেছে, দলকে বিভাজন করেছে, তৃণমূলকে দুর্বল করেছে। তার এই ঘটনা, মানুষের সঙ্গে আমাদের যোগ, এটাই ছিল তৃণমূলের রেসিপি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার নেত্রী। তাকে রিপ্লেস করে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ডিজিটালে গিয়ে উপস্থিত হওয়া, ডিজিটাল তো দরকারই আমাদের, কিন্তু মানুষের সঙ্গেও যোগাযোগ দরকার। এটা তো একটা করোনা পিরিয়ড নয় যে মানুষের সঙ্গে যোগাযোগ করব না, শুধু ডিজিটালে হাজির হব। মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, সংগঠনকে কূপ করে নিয়ে গেছে আইপ্যাক। ফলে সংগঠন কোথায়, কেউ দুঃখ করে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ, তারা তো বলছেন 2021-এর বিধানসভা নির্বাচনে দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি মনে করেন তা? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নিয়ে যে কোনো দলে গেলে এই তৃণমূল কংগ্রেস আজকে তাসের গণনা একেবারে ভেঙেই পড়বে, কেউ রোখার নেই। ওই যতই ক্যাপ্টেন, আমি ম্যান অফ দি ম্যাচ, এই সমস্ত দেখা হয়ে গেছে না, সব দেখা হয়ে গেছে। মানে এই যে দলের আজকে পরাজয়, এই পরাজয় বা ভরাডুবির জন্য কি একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করবো। শুধু শুধু কেন, অভিষেককে তো একা দায়ী করে লাভ নেই। অভিষেক তৈরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই তো গ্রহণ করেছেন আইপ্যাকের পরামর্শ। উনি তো শোনেননি আমাদের কথা। আমি তো বারবার এর প্রতিবাদ করেছি, আমার সঙ্গে তো ঝগড়াও হয়েছে 19-এ। তো শোনেননি এই যে ক্যাশ অ্যান্ড ক্যারি এই সিস্টেম, যে প্রতি জায়গায় গিয়ে 4টে করে ভাগ করে দাও এই আইপ্যাকের সৈন্যবাহিনী। এমনকি অভিষেক যে গেল, এই সোনারপুরে গেল, আমি যা দেখতে পেয়েছি, যা সাংবাদিক দেখতে শুনতে পেয়েছি, সেখানেও আইপ্যাকের লোকরা ফোন করে করে বলছে, আরে আইপ্যাক কি সংগঠন নাকি? সংগঠনকে প্রাধান্য দিতে হবে। যারা সংগঠনের জন্য জীবন দিয়েছে সেই সমস্ত লোক জেলায় জেলায় বসে আছে, তাদের পাত্তাই দেয়নি। আজকে জেলা সভাপতির কোনো মূল্য নেই, আজকে ব্লকের কোনো মূল্য নেই। তাদেরকে পাত্তা না দিয়ে আইপ্যাককে দিয়ে জেলা চালিয়েছে, আইপ্যাককে দিয়ে ব্লক চালিয়েছে। তো আইপ্যাকে তো স্থির করে দিয়েছে, তারা পরামর্শ দিতে পারত কীভাবে তৃণমূল কংগ্রেসের নির্বাচন লড়া যায়, স্ট্র্যাটেজি দিতে পারত। তারা তা না দিয়ে সংগঠন চালিয়েছে এবং সংগঠনের দুর্নীতিও এনে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সংগঠন চালাতে পারেন না বলে মনে করছেন? একেবারে না, একেবারে না। এবার জিজ্ঞাসা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে এনে সংগঠন চালানোটা মস্ত বড় ভুল। সাংস্কৃতিক দিক থেকে ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় যে সংস্কৃতিতে দল তৈরি করেছেন, সেই সংস্কৃতির মধ্যে দিয়ে নব্য তৃণমূল যাকে বলছেন আপনারা, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং আইপ্যাকের মন্থরার কাজ করেছে আইপ্যাক, তাদের বুদ্ধিতে দলের আজকে এই বিপর্যয়ের কারণ অন্যতম না, এইটাই কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সোনারপুরে গেলেন, সেখানে তার ওপর জুতো ছোড়া হলো, পচা ডিম ছুঁড়ে মারা হলো। মদন মিত্র আমাদের ক্যামেরার সামনেই বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যাভিষেক হলো। এইটাকে আপনি কীভাবে দেখছেন? আর মদন কখন কি বলে, মদন আমার প্রিয় বন্ধু। মদন যে কোনটা সিরিয়াস বলে আর কোনটা জোকিংলি বলে তা আমি বুঝতে পারি না। আমি ওর কথায় বলে, ও লাভলি মদন, এছাড়া আমি কি বলবো।
মদন কি বলছে, তবে আমি মনে করি যে বিধানসভায় বিরোধী দলনেতা যদি কাউকে করতে হয় তাহলে এই মুহূর্তে আমার কাছে শ্রেষ্ঠ নাম মদন মিত্র। মানে আপনি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে মদন মিত্রকে দেখতে চাইছেন? নিশ্চয়ই, যা আছে আমার কাছে, যা গুটি আছে, আমার কাছে যা গুটি আছে সেই গুটিতে মদন মিত্র একটি পুরনো যুব কংগ্রেসের প্রধান, এককালে ছাত্র পরিষদের প্রধান, সংগঠনের মধ্য দিয়ে উঠে আসা একটি মুখ। তাকে এরকম কি বলবো, একটা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় না করে তাকে সত্যিকারের যদি কাজে লাগানো যেত তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে মদন আমার চোখে অন্তত সাফল্য আনতে পারত। মদন মিত্র যারা ঘনিষ্ঠ তারা অনেকেই বলে বেরিয়েছেন এর আগে যে মদন মিত্র যখন জেল থেকে বেরোলেন পরবর্তীকালে তাকে দলে খুব একটা ভালো জায়গা দেওয়া হলো না, মন্ত্রিত্ব দেওয়া হলো না, কোণ ঠাসা করে রাখা হয়েছিল। এটা কি সত্যি বলে মনে করছেন আপনি? একেবারে সত্যি, একেবারে সত্যি, ওটা বলার কি আছে, একেবারে সত্যি। এই দলটা মুশকিল হচ্ছে কি জানেন তো, এই দলে যারা খাটবে, যারা থাকবে, তারা যদি কোনো রকমভাবে বিপদে পড়ে দল তাদের পাশে দাঁড়াবে, তাকে ছেটে দেবে। মুকুল রায়কে এরকমভাবে ছেটেছে, শুভেন্দুকে ছেটেছে, আমাকেও তো দেখলেন কিভাবে কি করেছে, সে উত্তর আমি পরে দেবো। সোনালীকে ছেটেছে। তো যে কিছু বলতে যাবে তোমার পাশে দাঁড়াবে তাকেই ছেটে দেবে। এই ছাঁটা রাজনীতি করতে করতে নিজের দলটাই ছেটে গেল। আপনি কি মনে করেন যে শুভেন্দু অধিকারী যদি আজকে তৃণমূলেই থাকতো তাহলে এই ভরাডুবি অন্তত হতো না 2026-এ? আমি মনে করি যে শুভেন্দু থাকলে এই ভরাডুবি কেন, দলটা অনেকটা বেশি সংগঠিত থাকতো, অনেকটা সাংগঠনিক মুখ দেখা দিত। অভিষেক আর যাই হোক সাধারণ মানুষের নেতা ছিল না। ওই কানে দুল লাল চুল তৃণমূল, এই 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 যে একটা প্রচার এবং লিখে দেবে, তারপর মুখপাত্ররা গিয়ে তার বাইরে কথা বলতে পারবে না, একদল মুখপাত্র তৈরি করলো, সমস্ত জিনিসটাই একটা রং জিনিস হয়েছে। আমি বলবো যে যাকে দিয়ে চেষ্টা করছে, যেরমভাবে চেষ্টা করছে, তারা আসুক, ধীরে ধীরে আসুক, সেটা কখনোই করেনি। এবং সেই দলের শেষ কথা হয়ে দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জি নয়। চৌঠা মের আগের দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলে সম্বোধন করতেন। এটা কি জোর করেই বলানো হতো? সেটা কি করে বলবো, তো আমি তো দলের কেউ তখন নেই, আমার পক্ষে জানা সম্ভব নয়। এই বস, সেনাপতি, ছতলায় আমি থাকবো, একতলার নিচে সব বসে থাকবে, এ কালচার মমতা ব্যানার্জির কালচার না। মমতা ব্যানার্জি মানুষের মন বোঝে, পালস বোঝে, কর্মীদের পালস বোঝে, ডায়েরিতে নাম লিখে থাকে, নিজে নিজে ফোন করে। এগুলো সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্ধ করে দিয়েছেন, ডান হাতে করি বাঁ হাতে করি, এইসব মমতা ব্যানার্জি। এই যে কালচার, এই কালচারটা কি কোনোদিন কেউ মানবে? হতে পারে তার ব্লাড প্রেশার, হতে পারে তার ব্লাড সুগার, এ তো কোনোদিন দেখিনি। এ তো অদ্ভুত টাইপের একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির করানোর চেষ্টা, তাকে সাজিয়ে গুছিয়ে তাকে আসলে নামানোর চেষ্টা। সে তো সেজে গুছিয়ে কোনোদিন আসলে নামেনি। বাংলার মানুষ তো তাই দেখেছে, তাই দেখতে অভ্যস্ত। তৃণমূলের একাধিক বিধায়ক, তারা বর্তমানেও আছে বা প্রাক্তন বিধায়ক, এমপি থেকে শুরু করে কাউন্সিলর, অনেকেই আমাদের জি24 ঘন্টার ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখনই তারা দেখা করতে যেতেন ঘন্টার পর ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হতো, অনেক সময় বলা হতো মোবাইল ফোন বাইরে রেখে তারপরই আসতে হবে। এই বিষয়টাকে আপনি কি বলবেন? আমি এই বিষয়টাকে এখনও মূল্য দিই না, কারণ যারা বলছে তারা সেদিন বলেনি, যারা এখন বলছে তারা সেদিন বলেনি, কি পাওয়ার লোভে বলেনি। আমি তো 19 সালে ক্ষমতায় থেকে তাই আইপ্যাকের বিরুদ্ধে বলেছিলাম, আমি তো বাতিল করেছিলাম আইপ্যাক দেওয়ার তালিকা পুরসভার। তো সাহস করে বলতে হতো, বসায় নিয়ে উপরে গিয়ে জোর করে উঠতে হতো। একবারে রাজপুত্রের মতন রাস্তা বন্ধ করে মুখ্যমন্ত্রী কোনোদিন করেনি, মমতা ব্যানার্জি কোনোদিন করেনি। এটা প্রশ্রয় পেয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছে বলেই, না তো হতো না। আমি কিছু প্রশ্রয় দিলাম, না হলে আমাকে কী হলো, বিপদে যেই পড়লাম আউট। শুধু পরিবারকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কিন্তু
আজকে তো দেখা যাচ্ছে পরিবারের লোকজনও একেবারে অভিযোগের আঙুল তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। সে দুর্ভাগ্যের, যারা সব পেয়েছে তারাই অভিযোগ করছে, যারা কিছু পায়নি তারাও অভিযোগ করছে। এটা দুর্ভাগ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখে যাওয়া উচিত ছিল, দেখছেন। তবু আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস 41% ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস যদি ঠিক মতন নিজেদের আত্মসমালোচনা পর্যালোচনা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এইসব ছাঁটমালদের সরিয়ে দেয়, আজে বোঝে সব কমিটি বেতা, তোমার কমিটি আছে কোথায় যে বাতিল করবে? কি আছে কমিটি? কে তোমার ছাত্রনেতা? ছাত্রনেতাটা কে? যুবনেতাটা কে? শাওনি ঘোষ সেদিনকে সিনেমা করতো, সে যুবনেত্রী, হয়তো ভালো বলতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে কোথায়? আজকে শুভেন্দুকে সরিয়ে হঠাৎ যুবা তৈরি হলো, কেন করলো? শুভেন্দুকে যুব কংগ্রেসে থাকলে কি ক্ষতি ছিল কি? এগুলো আজকের কোনো মূল্য দেবে না নাকি? আর কালকে নাকি কে একজন সাংবাদিক বলে, উনি বলেছেন নন্দীগ্রামে অধিকার পরিবারের কোনো অবদান নেই। আরে কি বলছে? ওয়ান শুড টক ইনটু সেন্সেস। অধিকারী পরিবারের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। শিশিরদা তো যথেষ্ট, শিশিরদাই তো চালিকা শক্তি ছিল। দিব্যেন্দু জোগাড় করেছে, এই খাবার দাও, এ দাও, লোককে সমর্থন করো। শুভেন্দু আন্দোলনে এগিয়ে গেছে। শুধু শুভেন্দু, কত দলের সংমিশ্রণে নন্দীগ্রাম হয়েছে। আর শুভেন্দুকে বলা যে মুসলিমদের এত কথা বলছে, সে মুসলিমরাই তো নন্দীগ্রামে নেতৃত্ব দিয়েছে, তাদের ভুলে গেলে চলবে না। আর আমি না সমাজকে এরমভাবে ভাগ করতে চাই না, মুসলিম কি হিন্দু। এবং আমি যতদূর জানি শ্রমিক ভট্টাচার্য যেরমভাবে কথা বলে, তাতে কিন্তু মুসলিম সম্প্রদায়ের এগেনস্টে কোনো মনোভাব আমি দেখিনি। বরঞ্চ মুসলিম নামধারী যারা এই রাজ্যে নাগরিকত্ব পায়নি অথচ থেকে গিয়েছে নানা কারণে, হয়তো তাদের বিরুদ্ধেই কথা বলেছে। আমার যা মনে হলো, কিন্তু সবসময় তো মনে হওয়াটা সঠিক হয় না। কিন্তু এই যে মুসলিম ভোট ব্যাংক, যেটা তৃণমূলের কাছেই ছিল, মানে এই 26-এর ভোটেও আমরা দেখেছি 41% ভোট পেয়েছে তৃণমূল, এই মুসলিম ভোট ব্যাংক কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারবে বলে মনে করছেন? ধরে রাখতে না পারে, তাতে অন্যদের উল্লেসিত হওয়ার কারণে ওটা কংগ্রেসেই যাবে, ওটা কংগ্রেসই যাবে, জাতীয় কংগ্রেসের কাছেই যাবে বলে আমার বিশ্বাস। আমি নিজে কোনোদিন জাতীয় কংগ্রেস করিনি, কিন্তু জাতীয় কংগ্রেসের ছাত্র শাখার রাজ্য নেতা ছিলাম। অবভিয়াসলি মুসলিমদের সম্প্রদায় রাইট ফ্রম দি বিগিনিং কংগ্রেসের সাথেই ছিল। এ রাজ্যে পরবর্তীকালে কংগ্রেস যখন চলে যায় তখন সিপিএমের কাছেই ছিল, বামপন্থীদের কাছেই ছিল। আবার বামপন্থীরা যখন চলে যায় তখন মমতা ব্যানার্জির কাছেই ছিল। এই যে ওদের এই মোটামুটি যে নিজেদের সিদ্ধান্ত, আমি এখনও মনে করি কংগ্রেসই শক্তিশালী হবে যদি মুসলিমরা চলে যায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের তরফে বহিষ্কার করা হয়েছিল। তৃণমূল তাকে আশ্রয় দিয়েছিল। কুণাল ঘোষও বলছেন যে তৃণমূল তাকে আশ্রয় দিয়েছিল, তিনি বেইমানি করলেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একেবারে বিরোধী দলনেতা চেয়ারে বসলেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বেইমানি বলবো না, তার কারণ তৃণমূল কংগ্রেসের থেকেই উনি বলছেন যে আমি মমতা ব্যানার্জির প্রতি আমার আস্থা আছে, কিন্তু আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই। এটাকে ভাগ করলে চলবে না। আমি একটা নির্বাচন করলাম, সেই নির্বাচনে বিধায়কদের মতামত নিলাম না, ঘোষণা করে দিলাম অমুক বাবু আমাদের বিরোধী দলনেতা হবে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজ, এই কাজকে কেউ সমর্থন করবে না। আরেকটা জিনিস আমি বলবো যে এই কালচারটা তো এনেছে অভিষেক। এই ঋতব্রতকে দলে নিয়ে এসে তার উত্তরবঙ্গে নিয়ে যাওয়া, চা বাগানের কাছে রেখে লালন পালন করা, তারপর রাজ্যসভায় নিয়ে যাওয়া, তারপর উলবেড়িয়ায় সে কিছুই জানে না, সে উলবেড়িয়ায় তাই জানা, অর্থাৎ সিম্বলটাকে ব্যবহার করেছে আর তাকে মিসইউজ করেছে অভিষেক ব্যানার্জি। তৃণমূলের এই সিম্বলটা কি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে? আমি দুজনকে একসঙ্গে একপন্থীতে রাখতে চাই না। মমতা ব্যানার্জির হাতে থাকলে যদি তিনি মনে করেন রাখতে পারবেন, তিনিই রাখতে পারবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিম্বল রাখার মতন ক্ষমতা নেই। তোমার পতাকা যারে দাও দেহবারে দাও শপথি, সেই শক্তি তার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদৌ তৃণমূল আর ক্ষমতায় আসবে না বলেই আপনি মনে করছেন? 100 বার আসবে না, মানে 200% আসবে না। শুভেন্দুর কাছে, শুভেন্দুকে যদি আমি 180 দিই, তাহলে অভিষেককে আমি 140 দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি এখন সম্ভব, যেভাবে তিনি বামেদের সঙ্গে লড়াই করেছেন, এই মুহূর্তে এই বয়সে বিজেপির সঙ্গে লড়াই করতে পারবেন? সবাই বলছে বয়সটা কোথায়? বামপন্থীদের গড় বয়স কত, এটা আমি ভাবতে হবে। বিমানদার বয়স কত, সূর্যকান্ত মিশ্রর বয়স কত, সুজনের বয়স কত, রবীন্দ্রদেবের বয়স কত, গৌতম দেবের বয়স কত? তারা একটা নতুন প্রজন্ম তুলেছে, ভালো ছেলেদের তুলেছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে, অ্যাডভাইস করছে, তাই করবে। এখানে তোলাটা হচ্ছে প্রতীকুর রহমান, এরা তোলাটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরে তুলবি যখন ভালো জিনিস তোল। জালে তো পচা মাছও থাকে, পচা ডালও থাকে, পচা অনেক কিছুই থাকে, কিন্তু ভালো যে জেল 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 মাছুরে, সে তো মাছটাই নেবে। তো মাছ না নিয়ে সব পচা কিছু লোককে তখন নিয়েছিল। কিন্তু এদের তো অভিজ্ঞতা আছে না, যেমন ঋতব্রতর তো একটা অভিজ্ঞতা আছে, একটা ফাউন্ডেশন আছে, লেফট ফাউন্ডেশন। সেখানে বিপদ চালিত হয়েছে, এখানে এসেও বিপদ চালিত হচ্ছে, এখানেও এসে ক্ষমতায় আসছে। ক্ষমতার রাজনীতি আলাদা জিনিস, আর মানুষের রাজনীতিটা আলাদা জিনিস। আমি ঋতব্রত আমারই কলেজের ছেলে, যথেষ্ট প্রতিভাবান ছেলে, এমন নয় যে ওর কোনো প্রতিভা নেই। কিন্তু এই যে অভিষেকের প্রতিকুর রহমানকে নিলাম, কেন নিলে? ওর ডায়মন্ড হারবারে যে বিরোধী আছে তাদেরকে খেয়ে নাও। এই যে বিরোধীদেরকে খেয়ে নাও, এটা গণতন্ত্রের কখনো সুখকর হতে পারে না। গণতন্ত্রের কখন হতে পারে? আমি তৃণমূলে যখন মুকুল এটা করতো, অন্য দল থেকে বিরোধী শূন্য করো, তখনই আমি বলতাম যে এটা ঠিক কাজ না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বলছেন যে টাকা দিয়ে দল ভাঙানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বলছেন, সবাইকেই তো আর টাকা দিয়ে ভাঙানো যায় না, কিন্তু লোক তো ভাঙছেই। অভিষেকের পাশ থেকে সরে গেলে সবাই টাকা নিয়ে করছে, আর অভিষেকের সঙ্গে থাকলে টাকা নিয়ে করছে না। আবার অভিষেকের টাকা রাখলে তাকে ধরিয়ে দিয়ে বলা হচ্ছে এটা তোমার টাকা। আবার অভিষেকের সঙ্গে না থাকলে গাঁজা দিয়ে জেলে পুড়ছে, প্রশাসনকে ব্যবহার করছে। এটা তো তৃণমূলের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল এখন। শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই রাজ্য কি আগামী দিনে উন্নয়ন দেখতে পাবে, ভালোর দিকে এগিয়ে যাবে বলে মনে হয়? কর্মসংস্থান হবে, চাকরি পাবে লোকেরা? আমার তো এটা ইটস টু আর্লি না, এই তো মন্ত্রিসভা সবে গঠন হলো, এরই মধ্যে রাস্তায় ওই করে এই করা। তাহলে বলবো যে শুভেন্দুকে বলবো যে বৈভব সূর্যবংশীর মতন 20 ওভারের খেলা যেন না মনে করে, প্রতি বলে ছক্কা এটা না যেন করে। ধীরে ধীরে করুক। আমার নিজের ধারণা ও সাংগঠনিক ছেলে, সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন, এবং সম্পূর্ণ একটা কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য পাবে। ওর বেটার পজিশন। আমাদের যেরকম একটা সুবিধে ছিল যে তৃণমূল কংগ্রেসও যার হাতে, শাসকের প্রধানও তার হাতে, এটা তো একটা অ্যাডভান্টেজ। তেমনি শুভেন্দুর একটা অ্যাডভান্টেজ হচ্ছে শুভেন্দু মুখ্যমন্ত্রী এবং সমস্ত জেলাটা ভালো চেনে। এই আমাদের 15 বছরের মধ্যে অন্তত 14 বছর সে আমাদেরই মন্ত্রী ছিল, বিভিন্ন দপ্তরে কাজ করেছে, বিভিন্ন জেলায় নেতৃত্ব দিয়েছে। আজকে সে যখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসঙ্গে আছে, তাহলে সে সাহায্যটাও পাবে, বুদ্ধিটাও পাবে, সহযোগটাও পাবে। এটা ওর অ্যাডভান্টেজ। আবার ডিসঅ্যাডভান্টেজও তৃণমূল কংগ্রেস করে বিজেপিতে গেছে। বিজেপির যে একেবারে আরএসএস যারা নিচের তলার থেকে উঠে আসা লোক, তা তো শুভেন্দু নয়, যতটা শ্রমিক ভট্টাচার্য। তবু আমি বলবো শুভেন্দুর শুরুয়াত ভালো হবে। আমি তাকে শুভেচ্ছা জানাই, সুশীলদার ছেলে বলেও জানাই। সুশীলদা আমার কাছে প্রণম্য নেতা ছিল, থাকবেও।
যেভাবে তৃণমূলের একাধিক বিধায়ক, কাউন্সিলর, মেয়র পরিষদরা যেভাবে গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করছেন, তাতে করে কি মনে হয় এই তৃণমূল দলটা আগামী দিনে থাকবে? না, প্রথম কথা হচ্ছে যারা পদত্যাগ করছে তারা জেনে শুনেই পদত্যাগ করছে, কারণ তারা হেরে গেছে। শুধু হারেনি, গোহারা হেরেছে। তারা আবার জেতার চান্স করবে কি করে? আর আমার নিজেদের ধারণা যে বিজেপি কলকাতার শহরের উপরে তাদের যে লড়াই, সে লড়াইয়ে যদি এই সমস্ত মুখ নিয়ে তারা লড়াই করে, তাহলে অপর দিকে চলে যাবে, সিপিএমের দিকে চলে যাবে, কংগ্রেসের দিকে চলে যাবে। তৃণমূলের কি রাজ ধরে রাখার জন্য কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে হবে, আগের মতন লড়াই করতে হবে বলেই মনে করছেন আপনি? আমি বলছি তো, পথে এবার নামসাতি পথেই হবে, পথছে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে। বয়স কোনো ফ্যাক্টর না, বয়স একটা সংখ্যা। নরেন্দ্র মোদীর বয়স কত? নরেন্দ্র মোদীজি তো কি লেবার দিল এবার, অমিত শাহ কি লেবার দিল, কাকে বলবেন? প্রত্যেকেরই একটা বয়সের পৌঁছালে পরিণত হয়। এ তো একটা আমকে কার্বাইড দিয়ে পাকিয়ে বলছেন তুমি খাও, বাজারে চলো, বাজারে অ্যাকসেপ্ট করেনি। মুসলিম ভোট ব্যাংক তো তৃণমূলের সঙ্গেই ছিল, বা মহিলা ভোট ব্যাংক, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এরাও কি মুখ ফিরিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বলে মনে করছেন? অ্যানালিসিসটা যদি দেখি তাহলে মনে হয় কিছু সংখ্যক মুসলিম ভোট কিছু মাত্রায় চলে গেছে, কিন্তু তার থেকেও বড় কথা কনসলিডেশন অফ হিন্দু ভোট অনেক বেশি হয়েছে। এবং এসআইআর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্ট্র্যাটেজি বছরের পর বছর তৈরি করেছে বিজেপি, আমরা আইপ্যাকের উপরে নির্ভর করেছি, সংগঠনের উপরে নির্ভর করিনি। সেইটাই তার রেজাল্ট। দলকে যদি ধরে রাখতে হয় বা আবার যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পথে নামতে হবে। তৃণমূলের এই ভরাডুবির জন্য দায়ী একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছেন প্রাক্তন মন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রনয়, কলকাতা।